হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। আজকে 2021 সালের WBH এর মাধ্যমিক টেস্ট পেপারের যে মডেল কোশ্চেন সেট ফোর্স তার গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে মডেল কোশ্চেন সেট 1, 2, 3 তিনটেরই গাণিতিক প্রশ্ন আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশানে যাও, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখতে পারো। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, যদি এসটিপিতে 11.2 লিটার H2S গ্যাসকে একই চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, তবে গ্যাসের অন্তিম আয়তন কত হবে? দেখো, যে ডাটাটা দেয়া আছে এসটিপি মানে কি? এসটিপি মানে আমরা জানি কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই এসটিপি দেয়া আছে মানে এখানেই দুটো ডাটা দেয়া আছে। এসটিপি টেম্পারেচারটা হয় সবসময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 273 কেলভিন এসটিপিতে টেম্পারেচার, এবং যে এসটিপিতে প্রেশারটা হয়, চাপটা হয়, সেটা হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার। যদি এটা এনটিপি বলতো তাহলে টেম্পারেচারটা কি হতো? নর্মাল টেম্পারেচারটা হতো 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রেশারটা হতো 1 অ্যাটমসফেরিক প্রেশার। কিন্তু যেহেতু এটা এসটিপি বলেছে, তাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রেশারটা হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে দেখো, এখানে বলেছে এসটিপিতে 11.2 লিটার H2S গ্যাসকে একই চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। মানে প্রথমে যত উষ্ণতা ছিল, উষ্ণতাটা কত ছিল? প্রথমে এসটিপির উষ্ণতা, তাহলে এটাকে আমি T1 দিয়ে লিখলাম, আর তারপরে প্রেশারটাকে আমি লিখলাম P1 দ্বারা। তারপর দেখো, একই চাপ, অর্থাৎ চাপ কিন্তু সেই 1 অ্যাটমসফেরিক আছে, চাপের কোনো গল্প এখানে নেই। তারপর উষ্ণতাটাকে বাড়ানো হয়েছে কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এটা কত হবে? 27-এর সাথে 273 যোগ করলাম, 273 যোগ করলে হবে কত? 300 কেলভিন। 300 কেলভিন হয়ে গেল। তবে গ্যাসের অন্তিম আয়তন কত হবে? মানে V2 কত হবে? এবার আমরা জানি কি, চার্লস বয়েলের একটা সমন্বয় সূত্র আছে কি, P1 V1 বাই T1 P2 V2 বাই T2। তো দেখো, এখানে চাপের কোনো গল্প নেই, কোশ্চেনে বলে দেওয়া আছে যে চাপ একই চাপ। তাহলে চাপটা দুটো দিক থেকে, বাম দিক থেকে ডান দিক থেকে অমিট হয়ে যাবে, চাপের কোনো গল্পটা থাকলো না। তাহলে কি হবে? V1 বাই T1 V2 বাই T2। তাহলে V1 কত আছে? V1 আছে 11.2 লিটার। সরি, এখানে একটা ডাটা লেখা হয়নি। V1 আছে 11.2 লিটার। তাহলে V1 11.2 বাই T1 আছে 273 সমান V2 কত আছে? V2টা বের করতে হবে, এবং T2টা দেওয়া আছে কত? 300 কেলভিন। 300 কেলভিন। তাহলে এটা V2 হবে 300 ইন্টু 11.2 বাই 273, অর্থাৎ V2 12.307 এত লিটার। পরের কোশ্চেনটা দেখো, বলছে এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক 8, বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 20, মৌল দুটি দ্বারা গঠিত যৌগের প্রকৃতি কী হবে এবং উৎপন্ন যৌগের সংকেত লেখো। দেখো, আমরা জানি এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক যদি 8 হয়, 8কে আমরা যদি ইলেকট্রনে ভাঙি তাহলে কি হবে? কে কক্ষে 2টো আর এল কক্ষে 6টা। বি মৌল, তার পরমাণু ক্রমাঙ্ক কত? 20। তো 20কে যদি ইলেকট্রন বিন্যাসে ভাঙি তাহলে কে কক্ষে কটা হবে? 2টো। এল কক্ষে কটা হবে? 8টা। তারপরে আসবে এম কক্ষে কটা হবে? 8টা। তারপর এন কক্ষে কটা হবে? 2টো। এবার দেখো, এ মৌলটা লিখলাম, এবং এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? এ মৌলের বাইরের কক্ষে আছে 6টা ইলেকট্রন। তো 6টা ইলেকট্রনকে আমি 6টা ডট দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এবার বি মৌলটা লিখলাম। বি মৌলের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 2টো। সেই 2টো ইলেকট্রনকে 2টো স্টার দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এবার এ মৌলটাকে আলাদা কালার করে দিলাম বোঝার সুবিধার জন্য।
বি মৌলটাকেও আলাদা কালার করে দিলাম বোঝার সুবিধার জন্য। দেখো এ মৌলের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে, বি মৌলের বাইরের কক্ষে 2টো। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য কি করবে, এ মৌল 2টো ইলেকট্রন বি মৌল থেকে নিয়ে নেবে এবং বি মৌল কি করবে 2টো ইলেকট্রন এ মৌলকে দিয়ে দেবে। তাহলে বি মৌল একটা দিয়ে দিলে এ মৌলর কটা হলো, 6টা ছিল, আর বির থেকে একটা নিল, 7টা হলো। কিন্তু আরও একটা লাগবে, তখন বি মৌলর থেকে আরও একটা যে ইলেকট্রন ছিল বি মৌলর কাছে সেটাও নিয়ে নিল। তাহলে দেখো বি মৌল কটা ইলেকট্রন ছাড়লো, 2টো ইলেকট্রন ছাড়লো, তাই বি 2+। এ মৌল কটা ইলেকট্রন নিল, 2টো ইলেকট্রন নিয়ে নিল, তাহলে এটা 2-। তাহলে সংকেতটা কি হবে, বি এ। এবং এই যে যৌগটা হবে এটা হলো সংকেত, এবং এই যে যৌগটা হবে যৌগটার প্রকৃতি কেমন হবে, অর্থাৎ এটা কি, এটা একটি আয়নীয় যৌগ। এটি একটি আয়নীয় যৌগ। কেন না, দেখো মৌলগুলো ইলেকট্রন পুরোপুরি ছেড়ে দিয়েছে এবং একটা ইলেকট্রন মানে পুরোপুরি, একটা মৌল পুরোপুরি ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে, অর্থাৎ বি মৌল পুরোপুরি ইলেকট্রন 2টো ছেড়ে দিয়েছে এবং সেই ইলেকট্রন 2টো এ মৌল গ্রহণ করে নিয়েছে। কিন্তু যদি এ মৌল বি মৌল সমানভাবে ইলেকট্রনটা ব্যবহার করতো ইলেকট্রন জোড়কে, তাহলে সেটা কিন্তু সমযোজী যৌগ হতো। বোঝা গেছে? তাহলে যেহেতু এখানে আয়ন উৎপন্ন হয়েছে এবং ইলেকট্রন পুরোপুরি ছেড়ে দিয়েছে, পুরোপুরি গ্রহণ করে নিয়েছে, তাই এটা একটি আয়নীয় যৌগ। পরের কোশ্চেনটা দেখো, এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। দেখো এই অঙ্কগুলো করার আগে তোমাদের কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যে কলিচুন মেশানোর যে রাসায়নিক বিক্রিয়া সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো এইগুলো মনে রাখা কিন্তু খুবই অসুবিধের নয়, তোমরা যদি একটু লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু মনে থেকে যাবে। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি, NH4Cl+, কলিচুনের সংকেত কি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2। এটা মেশালে উৎপন্ন হবে কি, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস অ্যামোনিয়া প্লাস জল উৎপন্ন হবে। এবার আমাদের প্রথম কাজ, রাসায়নিক বিক্রিয়া থেকে অঙ্ক করার সময় আমাদের প্রথম কাজ হচ্ছে ডান দিক বাম দিকে মৌলগুলো সমান আছে কিনা দেখতে হবে, অর্থাৎ ব্যালেন্স করে নিতে হবে। দেখো বাম দিকে ক্যালসিয়াম একটা আছে, ডান দিকে ক্যালসিয়াম একটা আছে, তাহলে ব্যালেন্স হয়ে আছে। তারপরে দেখো ডান দিকে ক্লোরিন 2টো আছে কিন্তু বাম দিকে ক্লোরিন একটা আছে, ডান দিকে ক্লোরিন 2টো আছে, বাম দিকে ক্লোরিন একটা আছে, তাহলে আমাদের ডান দিকে যে 2টো ক্লোরিন আছে তার সঙ্গে সমান করে বাম দিকে আমার ক্লোরিন 2 দিয়ে দিলাম এখানে, তাহলে 2টো ক্লোরিন হয়ে গেল, বাম দিকে 2টো ক্লোরিন, ডান দিকে 2টো ক্লোরিন হয়ে গেল। তারপর দেখো নাইট্রোজেন বাম দিকে 2টো হয়ে গেছে, তো যেই নাইট্রোজেন বাম দিকে 2টো হয়ে গেছে তাহলে ডান দিকেও আমার নাইট্রোজেন 2টো করতে হবে, তাহলে ডান দিকে 2 দিয়ে দিলাম, অ্যামোনিয়ার আগে 2টো নাইট্রোজেন হয়ে গেল। যেই 2টো নাইট্রোজেন হয়ে গেল, এবার আমার লক্ষ্য হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কটা আছে দেখো, হাইড্রোজেন বাম দিকে আছে 8টা, 2 10টা, কিন্তু ডান দিকে কটা আছে, 3 2 6টা, 2 8টা, তাহলে এখানে আমি কি করব, 2 দিয়ে দেব। তাহলে দেখো হাইড্রোজেন কটা হয়ে গেল, 2 2 4, 3 2 6, তাহলে 6 4 10টা, আর বাম দিকে কটা হলো, 4 2 8, 2 10টা। বোঝা গেছে? তাহলে বাম দিকে ডান দিকে হাইড্রোজেন সমান হয়ে গেল। এবার অক্সিজেনটা সমান আছে কিনা একবার দেখে নিই। দেখো বাম দিকে অক্সিজেন আছে কি, 2টো, ও তারপরে আছে হোল 2, তার মানে অক্সিজেন 2টো আছে এখানেও, ডান দিকে অক্সিজেন 2টো আছে। আরেকবার পুরোপুরি মিলিয়ে নাও, দেখো নাইট্রোজেন 2টো, নাইট্রোজেন 2টো, নাইট্রোজেন 2টো, ক্লোরিন 2টো, ক্লোরিন 2টো, হাইড্রোজেন 8 2 10টা, হাইড্রোজেন 6 4 10টা, অক্সিজেন কটা,
অক্সিজেন দুটো, অক্সিজেন দুটো, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা। তাহলে বোঝা গেছে ব্যালেন্স হয়ে গেছে। তো যেই ব্যালেন্স হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে কি না, এই যে তীর চিহ্নটা আছে সেই তীর চিহ্নটাতে সমান চিহ্ন দিয়ে দেওয়া, তীর চিহ্নটাতে সমান চিহ্ন দিয়ে দেওয়া, ব্যাস। এইবার দেখো বলছে এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করতে কী পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমার আণবিক ভরে ভাঙতে হবে। তো অ্যামোনিয়া মানে নাইট্রোজেনের কত আছে এখানে সব দিয়ে দেওয়া আছে, নাইট্রোজেনের 14 প্লাস হাইড্রোজেনের 4 ইন্টু 1 প্লাস ক্লোরিনের 35.5 ইন্টু 2, তাহলে এটা হবে 107। এবার দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া কত উৎপন্ন হয়েছে এখানে 2 মোল। তো 2 মোল অ্যামোনিয়া মানে কত আয়তন, আমরা জানি কি 1 মোল অ্যামোনিয়ার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, তো 2 মোল অ্যামোনিয়ার উৎপন্ন কত আয়তন কত হবে 44.8 লিটার। এইবার বলছে 11.2 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করতে কী পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে। তাহলে এই যে 44.4 লিটার অ্যামোনিয়া উৎপন্ন হতে 44.4 লিটার অ্যামোনিয়া উৎপন্ন হতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড লাগছে 107 গ্রাম। তাহলে লেখো 44.4 লিটার অ্যামোনিয়া তৈরিতে লাগে 107 গ্রাম NH4Cl। তাহলে 1 লিটার অ্যামোনিয়া তৈরি হতে লাগবে কত 107 বাই 44.8, আর কত লিটার অ্যামোনিয়া 11.2 লিটার। তো 11.2 লিটার তৈরি হতে কত লাগবে ইন্টু 11.2। তাহলে দেখো এই 11.2 আর এইটা 4 দিয়ে কাটাকাটি যাবে, 11.2 তার সাথে 4 গুণ করলে হবে 44.8। তাহলে 107 বাই 4, 107 বাই 4 মানে 26.75 এত গ্রাম। তাহলে অ্যান্সারটা হবে 26.75 গ্রাম অ্যামোনিয়া লাগবে, 26.75 গ্রাম। পরের কোশ্চেনটা দেখো 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান আছে। দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে কিন্তু একটা বিক্রিয়া তোমাদের জানতে হবে, কিন্তু পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে বিক্রিয়াটা না জানলেও আমরা কাজ চালিয়ে নিতে পারবো, কিন্তু তবুও বিক্রিয়াটা দেখিয়ে দিলে কিন্তু শিক্ষক মহাশয় তোমাদের প্রতি কিন্তু অনেক খুশি হবে। দেখো বিক্রিয়াটা কি, হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। আমরা জিঙ্কের সাথে, জিঙ্ক থেকে কিন্তু এমনি এমনি হাইড্রোজেন গ্যাস প্রস্তুত হবে না, জিঙ্কের সঙ্গে যদি সালফিউরিক অ্যাসিড মেশানো যায় তাহলে তৈরি হবে কি না জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন তৈরি হবে। এই বিক্রিয়াটা আবারও বলছি, এই বিক্রিয়াটা না লিখলেও কিন্তু তোমরা অঙ্কটা করতে পারবে, বা বিক্রিয়াটা না জানলেও কিন্তু অঙ্কটা করতে পারবে তোমরা। দেখো তাহলে দুদিকে ব্যালেন্স করা আছে, জিঙ্ক জিঙ্ক একটা আছে, সালফার সালফার একটা আছে, অক্সিজেন চারটে অক্সিজেন চারটে আছে, হাইড্রোজেন দুটো আছে। তাহলে জিঙ্কের দেওয়া আছে কত 65.5, আর হাইড্রোজেনের তাহলে এটা ভাঙলে কত হবে 2 ইন্টু 1 মানে 2। তাহলে এই যে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত হচ্ছে, এই 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে আমার কত গ্রাম জিঙ্ক লাগছে 65.5 গ্রাম জিঙ্ক লাগছে। এবার একটা কথা বলি, যে জিঙ্ক এই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করবে সেই জিঙ্কটাকে কিন্তু অবশ্যই বিশুদ্ধ জিঙ্ক হতে হবে। মানে এই যে 65.5 গ্রাম জিঙ্ক, এইটা থেকেই যে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত হয়েছে এই জিঙ্কটা কিন্তু বিশুদ্ধ জিঙ্ক, এর মধ্যে কিন্তু কোনো অবিশুদ্ধ থাকলে হবে না, এইটা কিন্তু বিশুদ্ধ জিঙ্ক। এটা মনে রাখতে হবে যে বিশুদ্ধ জিঙ্কের সঙ্গে কেবলমাত্র সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত হয়েছে। এবার দেখো বলছে কি না 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে
কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। কোশ্চেনটা এখানে ভালো করে দেখো যে 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম জিঙ্ক প্রয়োজন কিন্তু বলেনি, কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। এইখানেই কোশ্চেনের টুইস্ট। তো আগে দেখি আমার 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন লাগে সেটা আগে দেখি। তাহলে এটা কিন্তু অবশ্যই বিশুদ্ধ জিঙ্ক, এটা বিশুদ্ধ জিঙ্ক। তাহলে দেখো 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 65.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক লাগে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত লাগবে? 65.5/2 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক। আর 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 65.5/2 ইন্টু 7 গ্রাম জিঙ্ক লাগে। তাহলে এইটা কাটাকাটি করলে হবে 229.25 গ্রাম। এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক, অবশ্যই কিন্তু এটা কি বিশুদ্ধ জিঙ্ক লাগবে। এইবার বলছে অবিশুদ্ধ জিঙ্ক কত। এবার দেখো বলে দেওয়া আছে যে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান, মানে 100 গ্রাম যদি অবিশুদ্ধ জিঙ্ক হয় তার মধ্যে বিশুদ্ধ জিঙ্ক কতটুকু আছে সেটা হচ্ছে 88 গ্রাম। তাহলে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক এর মধ্যে বিশুদ্ধ জিঙ্ক আছে 88 গ্রাম। 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্ক আছে হচ্ছে 88 গ্রাম। এবার দেখো এই যে বিশুদ্ধ জিঙ্কটা আমার কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক লাগবে? 229.25 গ্রাম। তাহলে 229.25 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের মধ্যে আছে? তাহলে এটা একটু উল্টে লেখো যে 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যায় 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক থেকে। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যাবে কত? 100/88 আর 229.25 গ্রাম কত? 100/88 ইন্টু 229.25। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 260.51 এত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক। এটাই হলো অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, বলছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক √2। বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত এবং চ্যুতি কোণের মান কত? বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক। তাহলে বায়ুর সাপেক্ষে যদি কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ককে মিউ দ্বারা লিখি তাহলে মিউ ইকুয়াল টু আমরা জানি কি সাইন I/সাইন R। এক্ষেত্রে আইটা কি আপতন কোণ এবং আরটা হলো প্রতিসরণ কোণ। মনে করছি এই দুটো মাধ্যমের বিভেদ তল, মনে করছি এই হলুদ রেখাটা দুটো মাধ্যমের বিভেদ তল এবং এই নীল রেখাটা হলো অভিলম্ব এবং একটা আলোকরশ্মি, সাদা কালার দিয়ে বোঝাচ্ছি, একটা আলোকরশ্মি এইরকমভাবে এসে আপতিত হয়েছে এবং আপতিত হওয়ার পর এটা বায়ু মাধ্যম ছিল, বায়ু থেকে এটা সাপোজ অন্য কোনো মাধ্যমে গিয়েছে, অন্য মাধ্যম। তো বায়ু মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে এসছে
এইভাবে বেরিয়ে এসছে। তাহলে আপতন কোণের মানটা ধরলাম এক্ষেত্রে আই, আর প্রতিসরণ কোণের মান ধরলাম আর। তাহলে আমরা জানি কি মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর স্নেলের সূত্র থেকে। এবার বলছে প্রতিসারাঙ্ক √2, অর্থাৎ মিউর মান বলে দেওয়া আছে √2, এবং আপতন কোণ 45 ডিগ্রি, মানে সাইন আই ইকুয়াল টু 45 ডিগ্রি, মানে সাইন 45 ডিগ্রি বাই সাইন আর। তাহলে আমরা জানি কি হবে, সাইন আর সমান সাইন 45 ডিগ্রি বাই √2। তো সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2। তো 1/√2, আবার নিচে √2 ছিল, তাহলে হলো কত, হাফ। তাহলে সাইন আর সমান যদি হাফ হয়, তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। তার মানে আর এর ভ্যালুটা আমরা পেলাম কত, আর ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ প্রতিসরণ যে কোণের মানটা পেলাম এটা পেলাম 30 ডিগ্রি, 1 নম্বর অ্যান্সার। তারপর বলছে চ্যুতি কোণের মান কত। তাহলে আমরা জানি কি চ্যুতি কোণের ফর্মুলাটা ডেল্টা ইকুয়াল টু আই ডিফারেন্স আর, মানে আই বিয়োগ আর। তাহলে আই কোণের মান কত, আপতন কোণের মান কত, 45 ডিগ্রি, আর আর কোণের মান কত, 30 ডিগ্রি। তাহলে 45 থেকে 30 বিয়োগ করলে কত হবে, 15 ডিগ্রি। তাহলে এটা হলো 2 নম্বর পার্টের অ্যান্সার, আর এটা অ্যান্সার 2, এটা হলো অ্যান্সার 1, প্রতিসরণ কোণের মান। খুবই সিম্পল, এই সূত্রটা মনে রাখলে তোমাদের হয়ে যাবে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। তারপরের কোশ্চেনটা দেখো, রোধাঙ্কের এসআই পদ্ধতিতে একক লেখো। রোধাঙ্কের এসআই পদ্ধতিতে একক হলো, এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক হলো ওহম মিটার, ওহম মিটার। পরের পার্টটা দেখো, বলছে 15 কুলম দুটি তড়িতাদানকে 15 কুলম তড়িতাদানকে দুটি বিন্দুর একটি থেকে অপরটিতে নিয়ে যেতে 30 জুল কার্য করতে হয়। তাহলে বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য কত হবে। 1 নম্বর বলছে কি কি ডাটা দেওয়া আছে দেখো, 15 কুলম তড়িৎ আধান, মানে আধানকে কি দ্বারা লিখি, কিউ দ্বারা। তাহলে কিউ ইকুয়াল টু 15 কুলম। তড়িৎ আধানকে দুটি বিন্দুর একটি থেকে অপরটিতে নিয়ে যেতে 30 জুল কার্য করতে হয়। তো কার্যকে লেখা হয় ডব্লু দ্বারা, ডব্লু ইকুয়াল টু 30 জুল কার্য করতে হয়। হলে বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য কত, বিভব পার্থক্যকে লেখা হয় ভি দ্বারা, মানে বিভব পার্থক্য ইংরেজি ভোল্ট, ভি দ্বারা লেখা হয়। তাহলে ভি ইকুয়াল টু কত। এবার দেখো আমাদের এই কিউ ভি ডব্লু, এটা দিয়ে কিন্তু আমাদের একটা সূত্র জানা আছে, কিউ ভি ডব্লু, ভি ইকুয়াল টু ডব্লু বাই কিউ, ভি ইকুয়াল টু ডব্লু বাই কিউ, বিভব প্রভেদ সমান কার্য বাই আধান। তাহলে কি হবে, ডব্লু সমান 30 বাই কিউ সমান 15, তাহলে 2 ভোল্ট। তাহলে ভি ইকুয়াল টু 2 ভোল্ট। এটা অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, বলছে 10 ওহম রোধের একটি তার কুণ্ডলীর মধ্যে দিয়ে 30 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো। 10 ওহম রোধের একটি তার কুণ্ডলীর মধ্যে দিয়ে 30 মিনিট ধরে, তাহলে 10 ওহম রোধের মানে আর এর ভ্যালু কত, 10 ওহম রোধের একটি তার কুণ্ডলীর মধ্যে দিয়ে 30 মিনিট ধরে, মানে টি ইকুয়াল টু 30 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো, অর্থাৎ আই ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো। প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ, প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ, অর্থাৎ কিউ ইকুয়াল টু কত, প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ, সম্পাদিত কার্য অর্থাৎ ডব্লু ইকুয়াল টু কত, এবং উৎপন্ন তাপের পরিমাণ অর্থাৎ এইচ ইকুয়াল টু কত। এই তিনটে জিনিস আমাদের বের করতে বলেছে। তো দেখো আমরা জানি কি কিউ ইকুয়াল টু আই টি, কিউ সমান কি আই টি, কারণ আই সমান তড়িৎ প্রবাহ মাত্রা সমান কি আধান বাই সময়, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কিউ ইকুয়াল টু আই টি। তো কিউ ইকুয়াল টু আই টি, তাহলে পেয়ে যাব কত, কিউ সমান আয়ের মান কত
2 অ্যাম্পিয়ার ইন্টু টির মান, দেখো টির মানটা এখানে 30 মিনিটে দেওয়া আছে, তাহলে এটাকে আমার সেকেন্ডে নিয়ে লিখতে হবে। তাহলে আমি 30 মিনিট লিখলাম, ইন্টু 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 30 মিনিট সমান 30 ইন্টু 60 সেকেন্ড। তাহলে এত হয়ে গেল কি না আধান, তড়িৎ আধানের পরিমাণ 3600 এত কুলম্ব তড়িৎ আধানের পরিমাণ। এটা হলো। এবার দেখো বের করতে বলেছে ডব্লু। ডব্লু মানে কৃত কার্য। আমরা একটু আগের অঙ্কটার ক্ষেত্রে দেখেছি যে ভি সমান ডব্লু বাই কিউ, একটু আগে আমরা দেখেছি। তাহলে ডব্লু সমান কি? ডব্লু সমান ভি ইন্টু কিউ। এবার দেখো ভি কিন্তু এই টোটাল যে রাশিগুলো দেয়া আছে তার মধ্যে কিন্তু ভি দেয়া নেই। তাহলে আমরা আরেকটা সূত্র জানি, ওহমের সূত্র, ভি ইকুয়াল টু আই আর, এইটা নিয়ে এখানে পুট করলাম ভির জায়গায়। তাহলে ভি সমান আই আর ইন্টু কিউ। তাহলে ডব্লু ইকুয়াল টু আমি পাচ্ছি কত? আই কত পেয়েছি? 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, আর কত? 10 ওহম, আর কিউ কত? 3600। তাহলে কত হলো? 72,000 এত জুল। বোঝা গেছে তাহলে? এবার দেখো আর একটা কোশ্চেন আছে। এইচ মানে উৎপন্ন তাপের ফর্মুলা। আমরা জানি কি তাপ সমান ডব্লু বাই জে, যেটা কি না জুল তুল্যাঙ্ক। এটা কিন্তু জুল ইউনিট, আর এই ডব্লু বাই জে এটা হচ্ছে জুল তুল্যাঙ্ক। ওটা 4.2 জুল তুল্যাঙ্কের মান। তাহলে এইচ ইকুয়াল টু ডব্লু বাই জে, ডব্লুটা কত? 72,000 বাই জে মানে 4.2, 17142.85 এত ক্যালোরি। এটা হলো এত ক্যালোরির তাপ।